মানুষ যত বড় বড় কথাই বলুক না কেন, নিজের জীবনে কঠিন পরিস্থিতিগুলো কিন্তু নিজেকে একাই সামলাতে হয়। সবাই উপদেশ দেয় ঠিকই, কিন্তু কেউ সে সময় পাশে থাকে না। আসসালামু আলাইকুম, কেমন আছে আমার প্রিয় মানুষগুলো? সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি আকাশ খুবই সুন্দর মেঘ করে আছে, আর বাইরে বের হয়ে দেখি সবাই মজা করে ক্যারাম বোর্ড খেলছে। গ্রামে এগুলোই মজা, তাই না বলেন? ঈদের সময় অবসরে সবাই একসাথে গল্প করা, পিঠা বানানো অথবা ক্যারাম বোর্ড খেলা, এগুলো কিন্তু অনেক বেশি ভালো লাগে। সো আমি কিছুক্ষণ উঠানে দাঁড়িয়ে থেকে তারপর ভাবলাম একটু ছাদে ঘুরে আসি। বাসায় এসেছি পর থেকে ছাদে উঠতে পারিনি, মানে কয়েকবার সবাই ডাকাডাকি করার পরও ছাদে ওঠা হয়নি, কেন জানি। ছাদে উঠে দেখি আম্মুর ছাদ বাগানে অনেক অনেক ফসল, মানে শেষের দিকেই সবকিছু, যেহেতু আম্মু ঈদে রমজানে অনেক ব্যস্ত হয়ে পড়েছে, তাই রমজানে এগুলোর আর তেমন টেক কেয়ার করা হয়নি, যার কারণে হচ্ছে সবগুলোরই এই বেহাল অবস্থা। তবে এই মরিচ গাছগুলো সম্ভবত এটাই লাস্ট ফলন, যার কারণে এমন হয়ে গেছে। সো আমি একটু নিজেকেও দেখিয়ে দিলাম, এই যে দেখেন আমি ছাদের উপর উঠলেই আমার মন খুশি খুশি হয়ে যায়, তাই আমি একটু ঘুরান্ডি মারার চেষ্টা করছিলাম। সো আপনাদের সবার ঈদ কেমন গেছে তা কিন্তু আমাকে কমেন্টস করে জানিয়ে দেবেন, আর কে কোথায় ঈদ করেছেন তাও জানাবেন। সাথে সাথে আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছেন সেটাও কিন্তু বলতে ভুলবেন না। চুলার পাড়ে এসে দেখি মা সুন্দর করে চুলার পাড়টা লেপে দিছে, আজকে গেস্ট আসবে, যার কারণে মা আর আন্টি সকাল থেকেই বসে পড়েছে কুটা বাছার কাছে। এই কুটাকুটিগুলো আম্মু সব রেডি করে দিলে আমি ভেতরে থেকে অল্প অল্প করে কিছু কিছু রান্না করে আম্মুকে হেল্প করতে পারি, আর আম্মু তো বাহিরেতে লাকড়ি চুলায় ধরিয়ে ফেলবে বাকি রান্নাগুলো। এখানে অনেকগুলো কলার মোচা এসেছে, আশা করছি খুব শীঘ্রই আমরা খেতে পারবো। আর এখানে আম্মু অনেক সুন্দর করে এই শুকনো পাতাগুলোকে রোদে দিছে। গ্রামে কত কাজ, তাই না বলেন? কাজের কোনো অবসান নাই। সো এদিকে আম্মু আমাকে সব গুছিয়ে গাছিয়ে দেওয়াতে আমি ভাবলাম রান্নাঘরে চলে যাই, আম্মুর একটু হেল্প হবে। এখানে আমি একটা মুরগির রেজালা টাইপ তৈরি করছিলাম। গত ভিডিওতে বা এর আগের ভিডিওতে আমি হচ্ছে একটা সুন্দর মুরগির রোস্ট টাইপ রেজালা আপনাদের সাথে শেয়ার করেছি। যারা ভিডিওটা দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন। মুরগির রেজালার কিন্তু দুইটা প্লাস পয়েন্ট আছে। প্রথম পয়েন্টটা হচ্ছে যে আপনি ছোট ছোট পিস করে এটাকে রান্না করতে পারবেন। আমার কাছে মনে হয় যে বড় পিস করলে ভেতরে ভালো মতো মশলা ঢুকতে পারে না। আর সেকেন্ড হচ্ছে ট্র্যাডিশনাল রোস্ট থেকে একটু বের হতে পারবেন। যারা আমার মতো একদম বেশি বেশি মিষ্টি মিষ্টি তরকারি পছন্দ করেন না, বা একদম রোস্ট পছন্দ করলেও মাঝে মাঝে চান যে একটু ভিন্ন কিছু খাবেন, তারা কিন্তু এটা ট্রাই করতে পারেন। এখানে আমি তেমন কিছু ইউজ করিনি। মশলা তৈরির জন্য আমি কিছু বাদাম দিয়েছি। আপনার হাতের কাছে যে ধরনের বাদাম থাকবে সেগুলোই আপনি এখানে ইউজ করতে পারবেন। এমন না যে আপনাকে একদম নির্দিষ্ট কোনো বাদাম ইউজ করতে হবে। কিশমিশ থাকলে 2-3 পিস কিশমিশও দিয়ে দিতে পারেন। এখানে আমি টমেটো পেস্ট করে দিয়েছি, সাথে পেঁয়াজটাও ভালো মতো ব্লেন্ড করে নিয়েছি, কাঁচামরিচটাও। তারপরও আমি শেষের দিকে একটু কাঁচামরিচ দিব জাস্ট ফ্লেভারের জন্য। তো সব কিছু ভালো মতো ব্লেন্ড করে আমি কিন্তু এখানে কোনো গরম মশলা ইউজ করিনি। অল্প একটু রোস্টের মশলা দিয়েছি, টক দই দিয়েছি, আর দিয়েছি অল্প একটু পরিমাণ জিরা। যেহেতু এখানে মুরগি আছে, জিনিসটা হচ্ছে একটু ভাজা ভাজা করে নিয়েছি, মানে মুরগিটা হচ্ছে আমি আগেই ফার্স্টে যেমনটা দেখলেন ভেজে নিয়েছি। অল্প একটু জিরার গুঁড়া আর অবশ্যই এখানে শুকনো মরিচের গুঁড়া দিয়েছি যাতে ঝাল হয়। লবণ তো দিতেই হবে পরিমাণ মতো, আর অল্প একটু চিনি দিতে পারেন যদি আপনি কিশমিশ ইউজ না করেন। আর যদি আপনি 2-4টা কিশমিশ দিয়ে নেন সেক্ষেত্রে চিনি দেওয়ার কোনো প্রয়োজন নেই। এরপর আর কিছু না, মশলাটা ভালো মতো কষিয়ে তেলটা উপরে চলে আসলেই এভাবে যেভাবে নর্মালি আপনি মুরগি রান্না করেন ঠিক সেভাবে নেড়েচেড়ে নেড়েচেড়ে রান্না করতে হবে। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এটাকে ভালো মতো কষাতে হবে। আমি যেটা বুঝতে পেরেছি যে রান্নাবান্নার ক্ষেত্রে মাংস, বিশেষ করে স্পেশালি মাংস বলেন বা যে কোনো তরকারি যদি আপনি সুন্দর করে কষিয়ে নেন সেক্ষেত্রে তরকারির স্বাদ অনেক গুণে বেড়ে যায়। তো যাই হোক, এই যে রান্নার শেষে আমি অল্প কিছুটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এটা জাস্ট অনলি হচ্ছে আপনার ফ্লেভারের জন্য, খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। সো আমার রান্না কিন্তু মোটামুটি কমপ্লিট। এদিকে রান্না শেষ হতে হতে ভাবলাম যে সালাদটাও করে নিই। আমি যখন রান্নাঘরে ঢুকি আমি চেষ্টা করি একেবারে সব কাজ করে বের হতে, মানে একদিকে রান্না চড়িয়ে দিলে আরেকদিকে আমি সালাদ করে ফেলি। আর এখানে হচ্ছে আমি পোলাও চালটাও চড়িয়ে দিয়েছি, অলরেডি আমার পোলাও রান্নাও হয়ে গেছে। সবাই কিন্তু মাশাআল্লাহ বলতে ভুলবেন না। সবসময় অল্প অল্প রান্না করলেও যখন আমি বাসায় যাই তখন অনেকগুলো রান্না করলেও আল্লাহর রহমতে আমার কোনো সমস্যা হয় না এই রান্নাটা করতে, এবং পারফেক্টলি। আর এই যে দেখেন গরুর মাংসের লাল লাল ঝোল, মানে মা ছাড়া কে এরকম সুন্দর লাল লাল ঝোল তৈরি করবে বলেন তো? মাদের ছাড়া এগুলো কোনোভাবেই সম্ভব না, আমার হাতে তো হয়ই না। মা এদিকে ডিমও তৈরি করে ফেলছে। সো আমি একটু টেবিলটা সার্ভ করে ফেললাম। সো এখানে হচ্ছে একটু গরুর মাংস দিয়েছি, তারপর হচ্ছে পোলাও সার্ভ করে ফেলেছি। সব কিছু টেবিলে দিয়ে আমি আবার চলে গিয়েছিলাম খেয়ে দিয়ে একটু রেস্ট করতে। ঘুম থেকে উঠে হচ্ছে আমার ব্রেন নিয়ে চলে আসছি, মানে এই পিঠাটা খেতে খেতে আমার কাছে মনে হচ্ছিল যে ঠিক এইরকমই হচ্ছে আমার ব্রেনে জিলাপির প্যাচ দেওয়া। মানে এত প্যাচালো আমার ব্রেনটা, আর এত বেশি ওভার থিঙ্কিং আমি করি যে বলার মতো না। আর এই ওভার থিঙ্কিং করতে করতে ব্রেনের শর্ট সার্কিট হয়ে এরকম পুরা হয়ে গেছে। আর আমি কিন্তু অনেক সুইট একটা মানুষ, অনেক সুন্দর সুন্দর চিন্তা ভাবনা করি,
করি। এই জন্য এই যে দেখতে পাচ্ছেন যে ওপরে যে লেয়ারের চিনিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে আমার সেই সুইটনেস। তো যাই হোক, অনেক বেহুদা কথা বলেছি, আপনারা নিশ্চয়ই বিরক্ত হয়ে গেছেন। তো এদিকে এসে দেখি এই ছাগলের বাবুগুলো খাওয়া দাওয়া করতেছে। দেখেন একটু বৃষ্টি হচ্ছে না, যার কারণে সব আমের মুকুলগুলো পড়ে যাচ্ছে। সেইগুলো কি মুকুল বলে? এগুলো তো আমই হয়ে গেছে, আমি তাই না বলেন? এই ছোট ছোট আমগুলো পড়ে গেছে দেখে আমার ভীষণ কষ্ট লাগছিল। এগুলো বড় হলে কত মজা হতো, তাই না? তবে এগুলোকে আমি বৃথা যেতে দেবো না। এখান থেকে আমি খুঁজে খুঁজে যেগুলো মিডিয়াম সাইজ, একটু বড় সাইজের আম আছে, সেগুলো কুড়িয়ে নিয়ে আমি হচ্ছে আম ভর্তা করে খাচ্ছিলাম। আমার কাছে খুবই ভালো লাগছিল। আর আমি ভেবেছি যাওয়ার সময় কিছু আম নিয়ে যাব, যাতে হচ্ছে সুন্দর করে টক রান্না করে খেতে পারি। চিন্তা করতে করতে ভাবলাম আরেকটা পিঠাও তো আম্মু তৈরি করেছে, যেটা হচ্ছে নকশি পিঠা। নকশি পিঠা আমার ভীষণ 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 পছন্দের। আমার বিয়ে হওয়ার আগে আমি আর কখনোই নকশি পিঠা খাইনি, এবং বিয়ের পর এটা আমার মোস্ট ফেভারিট পিঠা। আগে হচ্ছে পাটিসাপটা খুব পছন্দ করতাম, আর এখন নকশি পিঠা আমার ভীষণ ভালো লাগে। উনি নামাজ পড়তে গিয়েছিল, এজন্য উঠানে বসে বসে পিঠা খাচ্ছিলাম আর তার জন্য ওয়েট করছিলাম। এরপর সে এসে বলল চলো চলো রেডি হই। এবার ঈদে আমরা কোথাও বের হইনি, কেন যেন একদমই ইচ্ছা করছিল না। সারাক্ষণই ভালো লাগছিল বাসায় শুয়ে বসে সময় কাটাতে, বিভিন্ন রকম রান্নাবান্না করে খেতে। কি পরিমাণ যে অলস আমি হয়েছি। আমার কাছে মনে হলো যে একটা বয়সের পর মনে হয় এরকম শুয়ে বসে সময় কাটাতে সবচেয়ে বেশি ভালো লাগে, এবং এটা কি মনে হয় মেন উৎসব মনে হয়। আপনাদের কি মতামত একটু বলবেন তো। তারপর আমরা দুজন একটু রেডি হয়ে বের হয়ে গেছি। এটা ছিল আমার ঈদের মেইন ড্রেস। আমি এবার কোনো পাকিস্তানি ড্রেস নিইনি। আমার ঈদে হয়েছে কি বলেন তো, সবাই বললো পাকিস্তানি ড্রেস না কিনলে নাকি এবার ঈদই হবে না, কিন্তু আমি পাকিস্তানি কোনো ড্রেস নিইনি। আমি একদম ট্র্যাডিশনাল আড়ং থেকে ড্রেস নিয়ে এসেছি, স্ল্যাব কটনের ড্রেসটা খুবই কমফোর্টেবল এবং খুবই আরামদায়ক ছিল। আর আমি তো বরাবরই ওভারসাইজ ড্রেস পরতে অনেক বেশি পছন্দ করি, যার কারণে ড্রেসটা পরে আমি ভীষণ আনন্দ পেয়েছি। সো দুজনে মিলে অনেক খুঁটি করলাম, ঘুরে বেড়ালাম, এবং এই সময়টা আমার কাছে খুবই ভালো লাগছিল। এই যে গ্রামের পরিবেশে চারপাশে ধান ক্ষেত, অনেক সুন্দর পাখির সাউন্ড। আমি আপনাদেরকে শর্টসের চেষ্টা করব পাখির সেই সাউন্ডগুলো শোনানোর জন্য। পরিবেশটা এত বেশি ভালো লাগছিল, একদম হালকা হালকা বাতাস ছিল, এবং এভাবে ঘুরে ফিরে আনন্দ করে আর আম্মুর হাতের মজার মজার পিঠা আর খাবার দাবার খেয়ে আমাদের ঈদ কেটেছে আলহামদুলিল্লাহ। অনেক সুন্দর একটা ঈদ পালন করতে পেরেছি। আপনাদের ঈদ কেমন কেটেছে তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানিয়ে থাকবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন। আমার কিন্তু ফেসবুকে পেজ আছে এবং টিকটকেও আপনাদের জন্য আইডি খোলা আছে। সো সেইগুলো হচ্ছে লাইক, ফলো অ্যান্ড শেয়ার করতে কিন্তু ভুলবেন না। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।